যদি নিজের কলিজাটাকেও বের করে দিয়ে দাও, তাও কখনো কারোর মন পাবে না। বন্ধুরা, আজকের ভিডিও অনেকই মহত্বপূর্ণ, আপনাদের জীবনে অনেক উপকার হতে চলেছে। বন্ধুরা, প্রাচীন সময়ের কথা, কোনো এক নগরে কৃতভান নামের এক রাজা বাস করত। সেই রাজার মহলের পাশে একটি সুন্দর দেবরাজ ইন্দ্রের নন্দনকাননের মতন একটি বাগান ছিল। সেই বাগানে অনেক প্রকারের ফল আর ফুলে ভরা ছিল। এমন নানান রকমের সুন্দর গাছ ছিল যেখানে অনেক প্রকারের ফল ধরত। রাজার সেই বাগানে একটি বিচিত্র গাছও ছিল, যে গাছে সোনার ফল হতো। রাজা সেই গাছের সুরক্ষার জন্য অনেক সিপাহী পাহারাতে লাগিয়েছিলেন, যাতে কেউ সেই গাছের থেকে একটি ফলও চুরি করতে না পারে। মালি সব সময় তার দেখাশোনা করত। মালি রোজ রাতে ঘুমোতে যাবার আগে সেই গাছের ফল গুনে ঘুমোতে যেত, আবার সকালে উঠে সর্বপ্রথম সেই গাছেরই ফল গুনত। একদিন কিছু এমন হয়, মালি যখন সকাল সকাল ওই গাছের ফল গোনে, তখন তার মধ্যে একটি ফল কম ছিল। তখন ওই মালি দ্রুতভাবে রাজার কাছে গিয়ে রাজাকে এই খবর বলে। রাজা মালির কথা শুনে শীঘ্রতার সাথে বাগানে যায়। যে তার বাগানে এত ব্যবস্থা থাকার পরেও, চারিদিকে এত সৈনিকের পাহারা হওয়ার পরেও একটি সোনার ফল কেউ কীভাবে চুরি করে নিল। তখন রাজা তার দরবারে একটি ঘোষণা করেন, যদি কোনো ব্যক্তি আমার বাগানের এই সোনার ফল চুরি করা চোরকে ধরে সামনে নিয়ে আসতে পারে, তাহলে আমি দরবারের সকলের সামনে তাকে সম্মানিত করব। রাজার এই কথা শুনে সবথেকে বড় রাজকুমার সকলের আগে রাজার সামনে আসে আর রাজাকে বলে, পিতাশ্রী, যদি এমন কথা হয় তাহলে আপনি চিন্তা করবেন না। আজকে রাতে আমি পাহারাতে থাকব, আর আমি আপনাকে সেই চোরকে ধরে দেখাবো যে আমাদের বাগান থেকে ফল চুরি করে নিয়ে গেছে। রাজা কৃতভান তার বড় ছেলেকে রাত্রে পাহারা দেওয়ার জন্য আদেশ দিয়ে দিলেন। বন্ধুরা, এরপর সেই বড় রাজকুমার সেই বাগানের চারিপাশে পাহারা দিতে থাকে। কিন্তু পাহারা দিতে দিতে 2 ঘন্টা পরে সেই রাজকুমারের ঘুম চলে আসে। তাই ঘুমের কারণে সেই রাজকুমার ঘুমিয়ে পড়ে। সকালে উঠে যখন রাজকুমার সেই গাছের ফল গোনে, তখন সেই গাছে একটি ফল কম ছিল। রাজকুমার অবাক হয় আর ভাবে, আমি সারা রাত পাহারা দেওয়ার পরেও কেউ কিভাবে ফল চুরি করে নিল। রাজকুমার সকালে সেই কথা রাজাকে গিয়ে বলে। রাজা দেখেন তার বড় ছেলে সেই গাছের সোনার ফলের রক্ষা করতে পারেনি। সে রাতে পাহারা দেওয়ার পরেও ফল চুরি হয়ে গেছে। এরপর রাজার কাছে তার দ্বিতীয় পুত্র অনুমতি চায় আর বলে, পিতাশ্রী, আজ গাছের দেখাশোনা আমি করব, দেখি ফল কে চুরি করে নিয়ে যায়। বন্ধুরা, দ্বিতীয় রাতের জন্য রাজা তার দ্বিতীয় পুত্রকে অনুমতি দিয়ে দেন আর বলেন, যাওয়ার বাগানের ভালো করে দেখাশোনা করো, যাতে সকাল পর্যন্ত চোর আমার হাতের সামনে থাকে। বন্ধুরা, রাজার দ্বিতীয় পুত্র ওই সোনার ফল দেওয়া গাছের পাহারা দেওয়ার জন্য চলে যায়। অর্ধেক রাত পর্যন্ত সে পাহারা দিতে থাকে। এরপর তারও ঘুম পায়। ফলের চুরি সেই রাতেও হয়ে যায়। এটা দেখে রাজা বড় চিন্তিত হয়ে যান। বাকি দরবারের মানুষেরাও এটা বুঝতে পারছিল না যে তাদের কি করা উচিত। বন্ধুরা, এই কথা ভেবে সমস্ত মানুষ হতাশ আর উদাস হয়ে বসেছিল। তখন রাজার ছোট পুত্র মানে ছোট রাজকুমার আসে আর বলে, পিতাশ্রী, আজ রাতে আপনি আমাকে অনুমতি দিন। আমি আজ রাতে সেই গাছের পাহারা দেব। আমি দেখি কে সেই চোর যে আমাদের হাতে আসছে না। আমি আপনাকে কথা দিচ্ছি, যদি আমি আজ রাতে পাহারা দেই তাহলে অবশ্যই সেই চোরকে ধরে আপনার সামনে নিয়ে আসব। বন্ধুরা, একটি কথা আপনাদের জানা উচিত, রাজা কৃতভান তার ছোট পুত্রের ওপর অধিক সময় রেগে থাকতেন। আর তার রাগের কারণ ছিল তিনি তার ছোট ছেলেকে সব থেকে বোকা মানতেন। রাজা তার ছোট ছেলেকে বলেন, যখন তোমার 2 ভাই অসফল হয়েছে তখন তুমি কি করতে পারবে, এই জন্য তুমি যাও আর তোমার কাজ করো। এই কাজ তোমার যোগ্য নয়। কিন্তু রাজার ছোট পুত্র মানে রাজকুমার মানে না। সে বলে, পিতাশ্রী, একবার আমাকে সুযোগ দিয়েই দেখুন। রাজকুমারের বারবার নিবেদন করাতে রাজা এক প্রকার বিরক্ত হয়েই তাকে অনুমতি দিয়ে দেয়। বন্ধুরা, এখন ছোট রাজকুমার সেই গাছের পাহারা দেওয়ার জন্য বাগানে পৌঁছায় আর সে রাতে পাহারা দিতে থাকে। রাজকুমার মনে মনে ভাবে, যাই হয়ে যাক, রাতে আমি কোনো পরিস্থিতিতে ঘুমোবো না, আর আজ রাতে আমি সেই চোরকে অবশ্যই ধরব। বন্ধুরা, রাজকুমার নিজের ঘুমকে পাত্তা না দিয়ে সেই গাছের দিকে তাকিয়ে থাকে। অর্ধেক রাত হয়ে যাওয়ার পর সে দেখে একটি সোনার তোতা উড়তে উড়তে সেই গাছের ওপর এসে বসে। আর রাজকুমারের দেখতে দেখতে সেই তোতা সোনার একটি ফল তার ঠোঁটে বাঁধিয়ে উড়তেই যাচ্ছিল। রাজকুমার প্রথমেই সতর্ক ছিল। রাজকুমার সেই তোতার দিকে তীর চালায়, কিন্তু সেই তোতা অনেক চালাক ছিল। সে তীরকে ফাঁকি দিয়ে ওখান থেকে উড়ে চলে যায়।
কিন্তু তার পাখনায় তীর ঘেঁষে যাওয়ায় তার একটি পাখনার পালক নিচে পড়ে যায়। রাজকুমার সেই পালকটিকে উঠিয়ে তার পকেটে রাখে আর সকাল হতেই পুরো কথা রাজাকে বলে। আর সেই সোনার পালকও রাজার হাতে দেয়। সোনার পালককে দেখে রাজা বড় আশ্চর্যচকিত হয়ে যায়। রাজা সেই পালককে দেখে তার ওপর মোহিত হয়ে যায়। আর তিনি সেই পালকটিকে হাতে নিয়ে দেখতে দেখতে বলেন, যদি এই পালক এত সুন্দর, তাহলে না জানি সেই পাখিটি কত সুন্দর হবে। এমন পাখি তো আমাদের রাজমহলে হওয়া উচিত। আমাদের রাজমহল সেই সোনার তোতা আরও সুশোভিত করবে। রাজা তার মনের ইচ্ছার কথা রাজকুমারকে বলেন। তিনি বলেন, আমার পুত্র, এখন আমি চাই এই তোতাকে কেউ ধরে নিয়ে আসুক। রাজার কথা শুনতেই রাজার বড় পুত্র সবার আগে সেই তোতাকে খুঁজতে যাওয়ার জন্য তৈরি হয়ে যায় আর বলে, পিতাশ্রী, আমি নিয়ে আসবো এই তোতাকে খুঁজে। এই প্রকার সেই সোনার তোতাকে ধরার জন্য রাজার বড় পুত্র জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়। জঙ্গলে গিয়ে রাজকুমার দেখে একটি গাছের নিচে একটি শিয়াল আরাম করছে। শিয়ালকে দেখে রাজকুমার ধনুকে তীর লাগায় আর শিয়ালের দিকে ছুটতেই যাচ্ছিল। তখন সেই শিয়াল বলে ওঠে, হে রাজকুমার, তুমি আমাকে মেরো না। আমি জানি তুমি সোনার তোতা খুঁজতে এসেছো, কিন্তু তুমি আমার কথা শোনো। যদি আমার দেখানো রাস্তায় তুমি চলো, তাহলে তুমি অবশ্যই সফল হবে। তুমি এই রাস্তায় সোজা চলে যাও, আর আগে যাওয়ার পর তুমি একটি গ্রাম দেখতে পাবে। আর সেই গ্রামে দুটি গুহা দেখতে পাবে, যার মধ্যে একটি গুহা খুবই সুন্দর, মনোরম আর সাজানো গোছানো। অন্যদিকে দ্বিতীয় গুহাটি এবড়ো খেবড়ো পাথরে ভরা আর কাটা ঝোপঝাড়ে ভরা থাকবে। তুমি কিন্তু সুন্দর গুহাতে প্রবেশ করো না, তুমি ওই পাথরে ভরা গুহাতেই প্রবেশ করো। আর যখন তুমি ওই গুহার মধ্যে যাবে, তখন তুমি তোমার উদ্দেশ্যে অবশ্যই সফল হয়ে ফিরবে। শিয়ালের কথা শুনে রাজকুমার ভাবে, এই শিয়াল অবশ্যই আমাকে মূর্খ বানাচ্ছে এবং আমাকে ভুল জায়গায় পাঠাতে চাইছে। আমার এই চতুর শিয়ালের কথাই আসা উচিত নয়। এবং ওই রাজকুমার শিয়ালকে ধমক দিয়ে বলে, চতুর শিয়াল, তুই আমাকে বোকা বানাচ্ছিস। আমি কখনোই তোর কথা শুনবো না। আমার তোর কথার সাহায্যের কোনো প্রয়োজন নেই। এই কথা বলার পর রাজকুমার সেই শিয়ালের দিকে তীর ছোড়ে, কিন্তু চতুর শিয়াল সেখান থেকে পালিয়ে যায়। বন্ধুরা, এরপর রাজকুমার প্রস্থান করে এবং চলতে চলতে সেই গ্রামে এসে পৌঁছায়। তখন সে দেখে ওখানে সত্যি সত্যি দুটি গুহা ছিল। তার মধ্যে একটি গুহা খুবই সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। গুহার ভেতর থেকে মানুষের নাচ আর গানের আওয়াজ আসছিল। গুহার মনোরম পরিবেশ এত সুন্দর ছিল যে রাজকুমারকে মোহিত করছিল। রাজকুমার সেই গুহার ওপর মোহিত হয়ে সেই গুহার ভেতরে যাওয়ার ইচ্ছে হয়। আর রাজকুমার যেতে যেতে সেই গুহার ভেতরেই গিয়ে পৌঁছায়। আর সেও সেই নাচ গানে মিলিত হয়ে যায়। সে এটা ভুলেই যায় যে তার উদ্দেশ্য কী ছিল। সে সোনার তোতাকে খুঁজতে বেরিয়েছিল। বন্ধুরা, এই প্রকার সে অনেক দিন কাটিয়ে দেয়। না সে তোতাকে খোঁজে আর না সে মহলে ফিরে যায়। এরপর রাজা কৃতভান তার দ্বিতীয় পুত্রকে আদেশ দেয় আর বলেন, পুত্র, তোমার বড় ভাই এখনও ফিরে আসেনি। সোনার তোতা খুঁজতে গিয়েছিল, আর এখন তুমিও যাও আর সেই তোতাকে খুঁজে নিয়ে এসো। রাজার আদেশ পেয়ে রাজার দ্বিতীয় পুত্র জঙ্গলের দিকে চলে যায় আর সেই স্থানে গিয়ে পৌঁছায় যেখানে সেই চতুর শিয়ালটি ছিল। সেই শিয়ালটি দ্বিতীয় রাজকুমারকেও তার ভাইয়ের মতনই পরামর্শ দেয়, কিন্তু দ্বিতীয় রাজকুমারও তার বড় ভাইয়ের মতন সেই শিয়ালের কথা শোনে না। আর চলতে চলতে সেও সেই সুন্দর গুহার মধ্যেই চলে যায় আর গুহাতে হওয়া নাচ গানে ব্যস্ত হয়ে যায়। সেও ভুলে যায় সে কোন কাজে এসেছিল আর তার উদ্দেশ্য কী ছিল। অনেক দিন ব্যতীত হয়ে যাওয়ার পরেও যখন রাজকুমাররা ফিরে আসে না, তখন রাজার সব থেকে ছোট পুত্র রাজাকে বলে, পিতাশ্রী, আমি সোনার তোতা খুঁজতে যাব। রাজা বলেন, পুত্র, তোমার দুই ভাই সেই তোতার খোঁজে গিয়ে এখনও ফিরে আসেনি, তাহলে তুমি তাকে কিভাবে খুঁজে বের করবে? রাজার অনেক মানা করার পরেও সেই রাজকুমার জেদ করতে থাকে। তখন রাজা তার জেদের আগে হার মানে এবং তাকে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দেয়। বন্ধুরা, তার বাকি দুই ভাইয়ের মতন সেও একটি ঘোড়া নিয়ে জঙ্গলে গিয়ে পৌঁছায়। আর জঙ্গলে পৌঁছানোর পর সেও সেই শিয়ালটিকে দেখতে পায় এবং সে সেই শিয়ালটিকে মারতে উদ্যত হয়। তখন শিয়ালটি অনুরোধ করে, হে রাজকুমার, আমাকে মেরো না। আমি তোমার অনেক কাজে আসব। যদি তুমি আমার কথা শোনো, তাহলে অবশ্যই তুমি সফল হবে। বন্ধুরা, সেই রাজকুমার শিয়ালের কথাগুলি অনেক মনোযোগ সহকারে শোনে আর বলে, ঠিক আছে, তুমি যেমনটা বলছো আমি তেমনটাই করব, আর আমি তোমাকে আমার আপনই ভাবব। তখন শিয়াল বলে,
হে রাজকুমার, তুমি অনেক পরিষ্কার মনের আর সাদাসিধে মানুষ। তুমি আমার কথায় মজা করনি, আর আমার দিকে তীরও চালাওনি। আমি তোমার ব্যবহারে প্রসন্ন, তাই আমার যতটা সম্ভব আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। চলো, আমি তোমাকে সেই গুহা পর্যন্ত পৌঁছে দিচ্ছি। এসো আর একটু কষ্ট করে আমার পিঠে বসো। এই প্রকার সেই শেয়াল তার আকারকে আরও বড় করে নেয়। রাজকুমার শেয়ালের পিঠে বসতেই শেয়াল হাওয়ার বেগে উড়তে লাগে। কিছু সময়ের মধ্যে সেই শেয়াল সেই গ্রামটিতে এসে পৌঁছায়, আর তারা দুটি গুহাকে দেখতে পায়। আর শেয়ালের কথা মতন রাজকুমার সেই পাথরে ভরা জঙ্গলে ভরা গুহাতে আশ্রয় নেয়। তার পাশেই আরও একটি সুন্দর গুহা ছিল, কিন্তু রাজকুমার সেই লোভে পড়ে না, আর সে সেই গুহাতে যায় না। সারা রাত বিশ্রামের পর সকাল হতেই রাজকুমার আগে চলতে শুরু করে। ওখান থেকে কিছু দূরে যাওয়ার পর সেই শেয়ালটিকে রাজকুমার আবারও দেখতে পায়। তখন শেয়াল বলে, হে রাজকুমার, এবার তুমি আগে শোনো। এর আগে তুমি কিভাবে যাত্রা করবে? তুমি এখান থেকে সোজা চলতে থাকবে, আর আগে গিয়ে খুবই সুন্দর একটি মহল দেখতে পাবে, যে মহলের সব জায়গায় সিপাহীরা ঘিরে আছে। কিন্তু তুমি ওই সিপাহীদের দেখে ভয় পেও না। তুমি সোজা মহলের মধ্যে চলে যাবে, আর মহলের সমস্ত কক্ষকে পার করে সেই তোতার কক্ষ দেখতে পাবে। সেখানে একটি লোহার খাঁচায় সেই তোতা বন্দি আছে। তুমি সাবধানের সাথে সেখান থেকে তাকে নিয়ে এসো। কিন্তু মনে রেখো, কিন্তু ওই তোতার পাশে সোনা হিরে জহরতে ভরা একটি অন্য খাঁচাও আছে। তুমি ভুল করেও সেই তোতাকে ওই খাঁচায় রাখবে না। যদি তুমি সেই তোতাকে ওই খাঁচায় রাখো, তাহলে তুমি অনেক বড় বিপদে পড়বে। এতটুকু বলার পর আবার সেই শেয়াল রাজকুমারকে পিঠে বসায়, আর কিছু সময়ের মধ্যে রাজকুমারকে সেই মহলে পৌঁছে দেয়। রাজকুমার ওই মহলের কাছে গিয়ে দেখে রাজমহলের সমস্ত সিপাহী গভীর ঘুমে আচ্ছন্ন। রাজকুমার সাহস করে মহলের ভেতরে প্রবেশ করে, এবং কিছু সময় পর সে তার গন্তব্যে পৌঁছে যায়, আর তার সামনে খাঁচায় বন্দি সোনার তোতাকে দেখতে পায়। রাজকুমার সোনার তোতাকে দেখে মনোমোহিত হয়ে যায়, আর সেই তোতার খাঁচার পাশে 3টি সোনার ফলও পড়ে থাকতে দেখে। রাজকুমার সেই ফলগুলিকে দেখেই বুঝে যায় এটা তার বাগানেরই ফল। সেই তোতার রূপ এতটা মনোমোহিতকর ছিল যে রাজকুমারের চোখ অন্যদিকে ফেরাতেই পারছিল না। এরপর যখন রাজকুমারের হোশ ফেরে, তখন রাজকুমার সেই তোতাটিকে লোহার খাঁচার থেকে বের করে ধরে নিয়ে চলেই যাচ্ছিল। কিন্তু তখনই তার নজর সেই খাঁচার ওপর পড়ে, যা সোনা হিরে জহরতে পরিপূর্ণ ছিল, আর তার দৃশ্য মনোমোহিতকর ছিল। রাজকুমার সেই খাঁচার ওপর থেকে তার নজর সরাতেই পারে না, আর সে ভুলে যায় শেয়ালের উপদেশ। সে সেই হিরে জহরতের খাঁচার মধ্যে তোতাটিকে রেখে দেয়, আর যখনই সে খাঁচা নিয়ে ওখান থেকে প্রস্থান করবে, তখনই সেই তোতা এত জোরে জোরে ডাকতে শুরু করে যে সমস্ত সিপাহীরা এসে যায় আর রাজকুমারকে ঘিরে ফেলে, আর তাকে বন্দি করে রাজার কাছে নিয়ে যায়। রাজা সমস্ত ঘটনা শোনেন এবং রাজকুমারকে বলেন, হে রাজকুমার, তুমি আমার রাজ্যে চুরি করতে এসেছিলে, আর এই অপরাধের জন্য আমি তোমাকে ফাঁসির সাজা শোনাবো। কিন্তু তার আগে আমি তোমাকে একটি সুযোগ দিতে চাই। যদি তুমি আমাকে একটি সোনার মোড়ক এনে দিতে পারো, তাহলে আমি তোমাকে ছেড়ে দেব, সাথে এই সোনার তোতাও তোমাকে দিয়ে দেব। রাজকুমার নিরুপায় ছিল, আর তার করার কিছু ছিল না। তাই সে রাজার কথা মেনে নেয়, আর সোনার মোড়ক খুঁজতে জঙ্গলের দিকে প্রস্থান করে। আর সে কিছু সময় আগে যাওয়ার পর দেখে সেই শেয়াল তার জন্যই অপেক্ষা করে আছে। রাজকুমার তার কাছে গিয়ে তাকে সমস্ত ঘটনা বলে। সমস্ত কথা শুনে শিয়াল অনেক নিরাশ হয়ে যায়, আর শেয়াল বলে, হে ভাই, এখন আমি তোমাকে আর কোনো সাহায্যই করতে পারবো না। তুমি আমার বলা কোনো কথাকেই শোনোনি, যেমনটা আগেই আমি তোমাকে বুঝিয়েছিলাম। যদি তুমি সেই প্রকার কাজ করতে, তাহলে আজ তুমি এতটা বিপদে পড়তে না। রাজকুমার বলে, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আর আরও একবার আমাকে সাহায্য করো, কারণ তোমার সাহায্য ছাড়া আমি সোনার মোড়ক আনতে পারবো না। আমাকে এখানের রাজা সোনার মোড়ক আনতে বলেছে। যদি আমি সোনার মোড়ক না এনে দিই, তাহলে রাজা আমাকে সোনার তোতা দেবে না, আর আমাকে ফাঁসিতে চড়াবে। তখন শেয়াল রাজকুমারের কথা শুনে বলে, ঠিক আছে ভাই, আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি, কিন্তু তুমি একটা কাজ করো, আমার পিঠে চড়ো, আর আমার সাথে সোজা চলো। এখান থেকে কিছু দূরে যাওয়ার পর অন্য একটি রাজ্যের মহল দেখতে পাবে। সেই মহলের বাগানেই তুমি সোনার মোড়ক দেখতে পাবে। সেই মহলের চাকর সিপাহী সবাই ঘুমিয়ে থাকবে। তুমি চুপচাপ সেখানে যাবে,
আর সেই মোরগকে ধরে আনবে। কিন্তু রাজকুমার একটি কথা মনে রেখো, সেই মোরগকে বাঁধার জন্য ওখানে দুটি দড়ি থাকবে, যার মধ্যে একটি পুরানো আর নোংরা, আর অন্য দড়িটি সোনার থাকবে। তুমি মোরগটিকে সাধারণ দড়িতেই বাঁধবে, আর ওই সোনার দড়িতে হাত লাগাবে না। এরপর তুমি ওই মোরগের পিঠে বসে পড়বে, কারণ ওই মোরগ ঘোড়ার থেকেও বেশি দৌড়ায়। তুমি ওই মোরগকে দৌড়াতে দৌড়াতে বাগানের বাইরে বেরিয়ে এসো। রাজকুমার বলে, ভাই এইবার আমি আর কোনো ভুল করব না, যেমনটা তুমি আমাকে বলেছ আমি ঠিক তেমনটাই করব। বন্ধুরা, শিয়াল এরপর রাজকুমারকে তার পিঠে বসায়, আর কিছু সময়ের মধ্যেই সে রাজকুমারকে নিয়ে সেই মহলের বাগানের কাছে পৌঁছে যায়। আর সেই বাগানের কাছে যেতেই শিয়াল রাজকুমারকে নিচে নামায়, আর শিয়াল ওখান থেকে চলে যায়। রাজকুমার এবার সেই রাস্তা দিয়েই সোজা বাগানের কাছে পৌঁছে যায়। সে ওখানে গিয়ে দেখে সমস্ত চাকর সিপাই ঘুমিয়ে আছে, আর তার সামনেই একটি সোনার মোরগ ঘুরে বেড়াচ্ছে। রাজকুমার তার কাছে গিয়ে দেখে সেই মোরগ সত্যি সোনার ছিল। রাজকুমার এত সুন্দর মোরগ কখনো তার স্বপ্নেও দেখেনি। রাজকুমার এগিয়ে গিয়ে সেই মোরগটিকে ধরে ফেলে। বাগান থেকে বেরোতেই যাচ্ছিল, বাগানের এক কোণে পড়ে থাকা একটি সোনার দড়ির ওপর। সেই দড়ি দেখতে অনেক সুন্দর ছিল, যার ওপর হিরে মুক্ত চকচক করছিল, আর তার পাশেই একটি পুরানো দড়ি পড়েছিল। এত সুন্দর মোরগকে পুরানো দড়ি দিয়ে বাঁধলে ভালো লাগবে না। রাজকুমার সেই সোনার দড়ির লোভে পড়ে যায়, আর সে সাধারণ দড়িকে ছেড়ে সোনার দড়ি ওঠায় আর মোরগের গলায় বাঁধতে থাকে। বন্ধুরা, সেই মোরগ তখন জোরে জোরে ডাকতে শুরু করে। মোরগের আওয়াজ শুনে মহলে থাকা চাকর বাকর সিপাহীরা ছুটে আসে, আর তারা সেই রাজকুমারকে বন্দি বানায় এবং রাজার কাছে নিয়ে যায়। তখন রাজা সমস্ত কথা শুনে বলেন, হে যুবক, তুমি আমার সোনার মোরগ চুরি করার চেষ্টা করেছ, এই জন্য আমি তোমাকে ফাঁসির হুকুম দিচ্ছি। কিন্তু রাজকুমার, যদি এর আগে তুমি আমার একটি কাজ করে দাও, তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। এখান থেকে কিছু দূরে একটি হীরা জহরতে ভরা মহল আছে, আর সেই মহলে একটি অপরূপ সুন্দরী রাজকুমারী থাকে। হে রাজকুমার, যদি তুমি আমার জন্য সেই রাজকুমারীকে এনে দাও, তাহলে আমি তোমাকে ছেড়ে দেব, আর তোমাকে তার বদলে এই সোনার মোরগও দিয়ে দেব। বন্ধুরা, এখন সেই রাজকুমার আবারও একবার নতুন বিপদে পড়ে যায়। রাজকুমারকে মজবুর হয়ে সেই রাজার শর্ত মানতে হয়। তখন রাজকুমার সেই হিরে জহরতে নির্মিত মহলের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। ওখান থেকে কিছু দূরে যাওয়ার পরেই রাজকুমার সেই শিয়ালকে আবার দেখতে পায়। শিয়াল বলে, হে ভাই, যদি তুমি আমার কথা শুনতে, তাহলে এই দিন দেখতে হতো না। হে রাজকুমার, এখন আমার তোমার ওপর অনেক রাগ হচ্ছে, এরপরেও আমি তোমাকে সাহায্য করব। আমি তোমাকে সেই হিরে জহরতে ভরা মহলের কাছে পৌঁছে দেব। তুমি ওই মহলের বাইরে লুকিয়ে থেকো। যখন সেই মহল থেকে রাজকুমারী বাইরে এসে সরোবরে স্নান করতে যাবে, তখনই তুমি সুযোগ বুঝে তার কাছে গিয়ে তার হাত দুটো শক্ত করে ধরবে। আর যখনই তুমি রাজকুমারী চন্দ্রকলার হাত ধরবে, তখনই রাজকুমারী তোমার সাথে আসতে রাজি হয়ে যাবে। কিন্তু রাজকুমার, আমার একটি কথা তুমি ভালো করে শোনো। তুমি রাজকুমারীকে তোমার সাথে নিয়ে ওখান থেকে চলে এসো। সে যতই বলুক, তাকে মহলে যেতে দিও না। শিয়াল বলে, হে রাজকুমার, ওই রাজকুমারী তার মিষ্টি কথায় তোমাকে ভোলানোর অনেক চেষ্টা করবে, আর সে তোমাকে বলবে, আমি এখনই আমার মাতা পিতার সাথে দেখা করে ফিরে আসছি। কিন্তু তুমি ওই রাজকুমারীর মিষ্টি কথায় ফেসো না। তুমি যদি তাকে যেতে দাও, তাহলে তুমি নতুন বিপদে ফেসে যাবে। এতটুকু বলার পর সেই রাজকুমারকে শিয়াল তার পিঠে বসায়, আর হাওয়াতে উড়তে উড়তে সেই মহলের দিকে চলতে থাকে। মহলের কাছে পৌঁছাতেই রাজকুমার একটি গাছের আড়ালে লুকিয়ে পড়ে, আর অন্যদিকে রাজকুমারী সরোবরে স্নান করার জন্য মহলের বাইরে বেরিয়ে আসে। তখন রাজকুমার অনেক সাহস করে এগিয়ে গিয়ে রাজকুমারীর হাত ধরে। রাজকুমার ছুতেই রাজকুমারী তার সাথে যেতে রাজি হয়ে যায়। রাজকুমারী বলে, হে রাজকুমার, তুমি আমাকে যেখানে নিয়ে যেতে চাও, আমি সেখানেই তোমার সাথে যাব। কিন্তু তার আগে আমাকে কিছু সময়ের জন্য আমার মাতা পিতার সাথে দেখা করতে দাও। রাজকুমারের শেয়ালের কথা খুব ভালো করেই মনে ছিল, সেভাবে এখন আমি আর কোনো ভুলই করব না। তখন রাজকুমার বলে, না রাজকুমারী, এটা কোনোভাবেই সম্ভব নয়, তোমাকে এখনই আমার সাথে যেতে হবে। রাজকুমারের কথা শুনে রাজকুমারী কান্না করতে থাকে। রাজকুমারীকে কান্না করতে দেখে
রাজকুমারের রাজকুমারীর ওপর দয়া চলে আসে। এক স্ত্রীর চোখের জল তার মনকে গলিয়ে দেয়, আর অন্তে রাজকুমার রাজি হয়ে যায় আর বলে, হে রাজকুমারী, তুমি কান্না করো না। কিছু সময়ের জন্য তুমি তোমার মাতা পিতার কাছে যাও আর তাদের সাথে দেখা করে শীঘ্রতার সাথে আমার কাছে ফিরে এসো। বন্ধুরা, যখনই রাজকুমারী তার মহলে পা রাখে তখনই সেই মহলের সমস্ত পাহারাদারেরা জেগে যায়, আর তখনই তারা সেই রাজকুমারকে বন্দি বানিয়ে ফেলে নিজের কর্মের ওপর। এবার সেই রাজকুমার অনেক পস্তাতে থাকে, কিন্তু এখন তার আর কিছুই হওয়ার ছিল না। শিয়াল তো তাকে বারবার সাবধান করেছিল, কিন্তু রাজকুমার বারবার ভুল করছিল। এদিকে সিপাহীরা তাকে রাজার কাছে নিয়ে যায়। রাজা এই কথাই অনেক বেশি দুঃখী ছিল। রাজা তখনই তার সিপাহীদের আদেশ দেয়, এখনই এই যুবককে ফাঁসিতে চড়াও। বন্ধুরা, রাজার এমন আদেশকে শুনে রাজকুমার কান্না করতে থাকে, ক্ষমা চাইতে থাকে। তখন রাজা একটু বিচার করে বলেন, হে যুবক, আমি আমার দেওয়া আদেশ ফিরিয়ে নিতে পারবো না, কিন্তু এর আগে তুমি যদি আমার একটি প্রিয় কাজ করে দাও তাহলে আমি তোমার প্রাণ বাঁচাতে পারি। আমাদের মহলের ঠিক বাইরে একটি বড় পাহাড় আছে। এই পাহাড়ের কারণে আমাদের মহলের সৌন্দর্য কমে গেছে। যদি তুমি 8 দিনের ভেতর এই পাহাড়কে ভেঙে সমতল করে দাও তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব, সাথে রাজকুমারী চন্দ্রকলার বিবাহ তোমার সাথে করাবো। তখন রাজার কথা শোনার পর সেই রাজপুত্র মহল থেকে বেরিয়ে যায় আর সেই পাহাড়কে দেখতে থাকে। রাজকুমারের হাতে তরোয়াল ছিল, কিন্তু তার মাথায় কিছু আসছিল না যে এত বিশাল পাহাড়কে সে মাত্র 8 দিনের মধ্যে কিভাবে ভাঙবে। রাজপুত্র ভেবে ভেবে চিন্তিত ছিল, কিন্তু অন্যদিকে তার প্রাণ সংকটে ছিল। এই জন্য সে তার তরোয়ালের সাহায্যে সেই পাহাড়কে একটু একটু করে ভাঙতে থাকে। পাহাড়কে ভাঙতে ভাঙতে 7 দিন পুরো হয়ে যায়, কিন্তু সে পাহাড়ের একটি অংশ ভাঙতে পারে না। রাজকুমার ক্লান্ত আর দুঃখী হয়ে বসে পড়ে আর তার নিজের কর্মের ওপর অনেক আফসোস করতে থাকে। রাজকুমার মনে মনে বলতে থাকে, যদি আমি ওই শেয়ালের কথা মানতাম তাহলে আজকে আমার জন্য কতটা লাভদায়ক হতো। সেই শিয়াল প্রতিবারই আমাকে ভালো ভালো পরামর্শ দিয়েছে আর আমি প্রতিবার তার কথার বিপরীত চলেছি। আর ঠিক তখনই তার পায়ের কাছে শেয়ালের লেজ নড়তে দেখে। রাজকুমার যখন নজর উঠিয়ে দেখে তখন দেখে সেই শেয়াল তার পায়ের সামনে দাঁড়িয়েছিল। শেয়াল হেসে বলে, হে রাজকুমার, কেমন আছো তুমি? এইবার তোমাকে সাহায্য করার জন্য আমার এতটুকুও ইচ্ছা হচ্ছে না, কিন্তু আমি তোমাকে 7 দিন থেকে এই পাহাড়কে ভাঙতে দেখেছি, এই জন্য আমার তোমার ওপর করুণা হচ্ছে। আমি তোমাকে সাহায্য করার জন্য চলে এসেছি। যাও, তুমি গিয়ে বিশ্রাম করো, কারণ তুমি পাহাড় ভাঙতে ভাঙতে ক্লান্ত হয়ে গেছো। তোমার বিশ্রামের প্রয়োজন, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। আমি তোমার এই কাজ কিছু ঘন্টার মধ্যেই পুরো করে দেব। রাজকুমার শেয়ালের কথা শুনে চুপচাপ ওখান থেকে উঠে বিশ্রাম করতে চলে যায়। কিছু সময়ের মধ্যেই রাজকুমার ঘুমিয়ে পড়ে, আর সকালে যখন রাজকুমার তার চোখ খোলে তখন তার নিজের চোখেই বিশ্বাস হয় না। সে দেখে ওখানে কোথাও কোনো পাহাড়ের চিহ্নও নেই। ওখানে মহলের সুন্দর দৃশ্য দেখা যাচ্ছিল। বন্ধুরা, এটা দেখে রাজকুমার বড় প্রসন্ন হয় আর সোজা ওখান থেকে রাজার দরবারে গিয়ে পৌঁছায়। তখন রাজা তার কাজে অনেক প্রসন্ন হয় আর রাজা তখনই তার কন্যার বিবাহ সেই রাজকুমারের সাথে করে দেয়। যখন রাজকুমার রাজকুমারী চন্দ্রকলার সাথে কিছু দূরে যায় তখন রাস্তায় পুনরায় সেই শেয়ালের সাথে আবার দেখা হয়। শেয়াল বলে, অভিনন্দন রাজকুমার, রাজকুমারী চন্দ্রকলার সাথে তোমাকে দেখে আমি অনেক প্রসন্ন হয়েছি, কিন্তু এখন তোমাকে সোনার মোরগ আর সোনার তোতাও প্রাপ্ত করতে হবে, কারণ ওই দুটি জিনিসই তোমার প্রাপ্য। আর তাকে প্রাপ্ত করার জন্য এখন তোমার কাছে কোনো কঠিন কাজ নয়। কিন্তু রাজকুমার বলে, হে ভাই, এখন আমি সোনার মোরগ আর সোনার তোতা কিভাবে উদ্ধার করব? কারণ যদি আমি মোরগ নিতে চাই তাহলে রাজকুমারীকে দিতে হবে, সোনার তোতা নিতে গেলে মোরগকে দিতে হবে। আমি তো রাজকুমারী চন্দ্রকলাকেও ওই রাজার জন্যই নিয়ে এসেছি। কিন্তু শেয়াল বলে, না ভাই, তুমি এমন কাজ ভুলেও করো না। রাজকুমারীর তোমার সাথে বিবাহ হয়েছে আর রাজকুমারী এখন তোমার স্ত্রী, তুমি তাকে কখনোই রাজাকে দেবে না। তুমি একটি কাজ করো, তুমি প্রথমে রাজকুমারীকে নিয়ে সোনার মোরগের রাজার কাছে যাও। রাজকুমারীকে দেখতেই রাজা প্রসন্ন হয়ে
তোমাকে মোড়ক দিয়ে দেবে। আর তখনই তুমি ওখানে উপস্থিত সমস্ত মানুষের কাছে বিদায় চেয়ে রাজার কাছে যাবে এবং রাজার কাছে বিদায় চাওয়ার পর রাজকুমারীর কাছে বিদায় চাইতে যাবে। আর যখনই তুমি রাজকুমারী চণ্ডকলার কাছে যাবে তখনই রাজকুমারীর হাত ধরে মোড়কের ওপর বসিয়ে নেবে আর তারপরেই মোড়ককে ওখান থেকে দৌড়াতে বলবে। রাজকুমার ওই মোড়ক এত তেজ দৌড়ায় যে ঘোড়াও তাকে ধরতে পারবে না। যাও, প্রথমে তুমি এই কাজ সম্পূর্ণ করো, তারপর তোমাকে আগের রাস্তা বলবো। বন্ধুরা, রাজার পুত্র তো এখন শেয়ালের যোজনা অনুযায়ী কাজ করতে থাকে। যে রাজার সোনার মোড়ক ছিল সেই রাজা খুশি হয়ে তাকে সোনার মোড়ক দিয়ে দেয়। এবার রাজকুমার রাজার কাছে বিদায় প্রার্থনা করে। অন্তে রাজকুমারীকে সে বিদায় বলার জন্য রাজকুমারীর কাছে এগিয়ে যায় আর তখনই সে রাজকুমারীর হাত ধরে মোড়কের পিঠে বসিয়ে নেয় আর মোড়ককে ছুটতে বলে এবং সে মহলের বাইরে বেরিয়ে যায়। সেই রাজা দেখতেই থাকে। এদিকে রাস্তায় একটি গাছের নিচে সেই শেয়াল তার জন্য অপেক্ষা করছিল। রাজকুমারকে দেখে শেয়াল বলে, বা রাজকুমার, তুমি এখন সোনার মোড়কও প্রাপ্ত করে নিয়েছো। তুমি এই মোড়ককে নিয়ে তোতার রাজার কাছে যাও। সেই রাজা এই মোড়ককে দেখে অনেক বেশি প্রসন্ন হবে আর মানুষ খুশিতেই ভুল করে। গুণী ব্যক্তিরা বলেন, ভালো আর খুশির সময় মানুষ মন্দের বিচার ত্যাগ করে আর সে ভেবে চিন্তে কাজ করে না। তুমি ওই রাজার হাত থেকে খাঁচাটিকে নিয়ে নেবে আর রাজা যখন তোমার কাছে সোনার মোড়কটিকে চাইবে তখন তুমি সেখান থেকে পালিয়ে আসবে। আর যতক্ষণ তুমি মোড়কের পিঠে থাকবে ততক্ষণ কেউ তোমাকে ধরতে পারবে না। বন্ধুরা, এরপরে রাজকুমার ঠিক তেমনই করে যেমনটি শেয়াল বলেছিল। রাজকুমার পুনঃ তার স্ত্রীর সাথে যখন ওই রাজার কাছে পৌঁছায় তখন সেই রাজার কাছে সোনার তোতা চায়। রাজা সেই সোনার তোতাকে খাঁচা সমেত রাজকুমারের হাতে দিয়ে দেয়। রাজা এটা ভাবছিল রাজকুমার সোনার মোড়ক আমাকেই দেবে। রাজকুমার সোনার মোড়ক রাজাকে দেয় না, বরং সেখান থেকে পালিয়ে যায়। সেই মোড়ক হাওয়ায় উড়তে থাকে। বেচারা রাজা দেখতেই থাকে। এই প্রকার আগে গিয়ে রাজকুমার সেই শেয়ালকে আবার দেখতে পায়। তখন রাজকুমার শেয়ালকে বলে, হে ভাই, তুমি আমার এত লম্বা সফরে অনেক সাহায্য করেছো। কেবলমাত্র তোমার জন্য আমি রাজকুমারী সোনার মোড়ক আর সোনার তোতাও পেয়েছি। তোমার আমার ওপর অনেক কৃতজ্ঞতা। আমি এই কৃতজ্ঞতাকে সম্মান জানাতে চাই। বলো, এর বদলে আমি তোমাকে কি দেব? তখন শেয়াল বলে, হে রাজকুমার, যদি তুমি আমাকে কিছু দিতে চাও তাহলে একটি তীর চালিয়ে আমার প্রাণ নিয়ে নাও। যদি তুমি আমাকে মেরে ফেলো তাহলে আমার ওপর অনেক কৃপা হবে। তুমি আমার ঋণের থেকে মুক্ত হয়ে যাবে। বন্ধুরা, শেয়ালের মুখে এমন কথা শুনে রাজপুত্র বড় আশ্চর্যচকিত হয়। বলে, হে ভাই, তুমি এটা কি বলছো? আমি তোমাকে কিভাবে মারব, যেখানে তুমি আমার প্রাণ এতবার বাঁচিয়েছো, এত লম্বা সফরে আমাকে অনেকবার সাহায্য করেছো, আর এর বদলে আমি তোমারই প্রাণ কেড়ে নেব? এর থেকে বড় দুর্ভাগা মানুষ আর কে হবে? এই অপরাধ আমি করতে পারবো না। আমাকে অনুরোধ করো না বন্ধু। বন্ধুরা, রাজকুমারের এই কথা শুনে শেয়াল বড় আহত হয়। সে বলে, হে ভাই, যদি তুমি আমার এই সামান্য কাজ না করতে পারো তাহলে তুমি যাও, কিন্তু আমি তোমার ভালোর জন্য তোমাকে আরও দুটি কথা বলছি। আমার এই দুটি কথা তুমি সব সময় মনে রেখো। প্রথম কথা হলো, তুমি এখান থেকে যাওয়ার পর কুয়োর দেয়ালের ওপর কখনোই বসবে না। আর দ্বিতীয় কথাটি হলো, তুমি এমন মানুষদের জন্য কখনোই ধন খরচ করবে না যার ফাঁসি হবে। শিয়ালের কথা শুনে রাজকুমার বলে, হে বন্ধু, তুমি এটা কেমন কথা বলছো? আমি কেন কোনো কুয়োর দেয়ালে বসবো আর কেন এমন মানুষের সাহায্য করব যার ফাঁসি হবে? বন্ধুরা, এই প্রকার সেই শেয়াল রাজকুমারকে দুটি কথা বলে ওখান থেকে চলে যায়। আর সেই রাজকুমারও তার স্ত্রী আর সোনার তোতার সাথে মোরগের পিঠে চড়ে ওখান থেকে প্রস্থান করে। আর কিছু সময়ের মধ্যে তারা সেই নগরে পৌঁছায় যেখানে সে সেই গুহাতে প্রবেশ করেছিল। যখনই সেই নগরে সে পৌঁছায় তখনই ওই নগরের সমস্ত মানুষ রাজকুমারকে দেখার জন্য বেরিয়ে আসে। আর সেই মানুষেরা দেখে একটি সোনার মোরগের ওপর একজন সুন্দর রাজকুমার আর একজন সুন্দর রাজকুমারী বসে আছে। রাজকুমারের হাতে একটি সুন্দর সোনার তোতা। ওই সমস্ত মানুষেরা যা দেখে আশ্চর্যচকিত হয়ে যায়। বন্ধুরা, ততক্ষণে রাজকুমারের নজর সেই নগরের একটি বাগানের দিকে যায় যেখানে অনেক লোক
একটি জায়গায় বসেছিল আর ওখানে চিৎকার চেঁচামেচি হচ্ছিল। রাজকুমার জিজ্ঞাসা করাতে নগরের লোকেরা বলে ওখানে দুজন লোকের ফাঁসি দেওয়া হচ্ছে। নগরের লোকেদের কথা শুনে রাজকুমার সেই দিকে যেতে থাকে। ওখানে পৌঁছানোর পর রাজকুমার দেখে যে দুজনকে ফাঁসি দেওয়া হচ্ছিল তারা দুজনই তার বড় ভাই। তারা তখন থেকে নিয়ে আজ পর্যন্ত সেই সাজানো গুহাতেই থাকছিল আর তারা বিভিন্ন প্রকারের খারাপ কাজে লিপ্ত ছিল। সুন্দরী সুন্দরী যুবতীদের মধ্যে থেকে তাদের চরিত্র খারাপ হয়ে গিয়েছিল। মদ্যপানেদের সাথে থেকে তারাও মাতাল হয়ে গিয়েছিল আর জুয়ারি মানুষদের সাথে থেকে তারাও জুয়া খেলতে থাকে। আর তাদের কাছে যত ধন ছিল সেই ধনও তারা জুয়ায় হেরে গিয়েছিল। আর সেই গুহায় থাকতে থাকতে তারা নগরের মানুষদের থেকেও অনেক টাকা ধার করেছিল। আর এই সমস্ত কাজে বিরক্ত হয়ে নগরের মানুষেরা তাদের ফাঁসি লাগাতে যাচ্ছিল। এখন সেই রাজকুমার এই সমস্ত কিছু জানার পর, তার নিজের চোখে দেখার পর কিভাবে চুপ করে থাকতো, সে দ্রুতভাবে এগিয়ে যায় এবং নগরের মানুষদের বোঝাতে থাকে, তোমরা আমার কথা শোনো, আমার কাছে যত টাকা আছে তোমরা নিয়ে নাও আর তার বদলে এদের ছেড়ে দাও। ছোট রাজকুমারের বারবার অনুরোধ করাতে সেই নগরের লোকেরা টাকা নিয়ে তাদেরকে ছাড়তে রাজি হয়ে যায়। রাজকুমার তার ভাইদের সাথে দেখা করে অনেক প্রসন্ন হয় আর তারা তিন ভাই ওখান থেকে আগের জন্য প্রস্থান করে। ওখান থেকে কিছু দূরে যাওয়ার পর তারা জঙ্গলের মধ্যে একটি কুয়ো দেখতে পায়। সেই কুয়োকে দেখে বড় রাজকুমার বলে, চলো ভাইরা, আমরা অনেক দূর থেকে এসেছি, এই কুয়োর কাছে গিয়ে কিছু সময় বিশ্রাম করি, এখানে জল খাওয়ার পরে আমরা আবার আগের জন্য প্রস্থান করব। বন্ধুরা, বড় ভাইদের কথা শুনে ছোট রাজকুমার রাজি হয়ে যায়। এতক্ষণে রাজকুমার সেই কথা ভুলেই গেছে যে শেয়াল তাকে বিদায় নেওয়ার সময় কি কথা বলেছিল। বন্ধুরা, ছোট রাজকুমার মোড়ক থেকে নেমে কুয়োর দেওয়ালে বসে পড়ে আর ওখানে বসে বিশ্রাম করতে থাকে। তখন তার দুই ভাই সুযোগ বুঝে তাকে কুয়োতে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর সেই দুই ভাই সেই সোনার মোড়কের ওপর বসে রাজকুমারী আর সোনার তোতাকে সাথে নিয়ে ওখান থেকে চলে যায়। নিজের ভাইকে কুয়োতে ফেলে তারা মহলে ফিরে আসে। ঘরে ফিরে তারা রাজাকে বলে, পিতাশ্রী, আমরা সোনার তোতাকে ধরে নিয়ে এসেছি আর এই তোতাই আমাদের বাগান থেকে সোনার ফল চুরি করেছিল। এরই সাথে পিতাশ্রী, আমরা এই সোনার মোড়ককেও নিয়ে এসেছি আর এই সুন্দর রাজকুমারীকেও। বন্ধুরা, এটা শুনে রাজা অনেক প্রসন্ন হয় আর নগরের লোকেরাও এই কথাই উৎসব পালন করে। কিন্তু এই কথা শুনে রাজকুমারী খুশি ছিল না। সে খাওয়া দাওয়া ছেড়ে দেয়, এমনকি সেই মোড়কও খাওয়া দাওয়া ছেড়ে দেয়। সেই সোনার তোতাও উদাস থাকতে শুরু করে। রাজা তখন অনেক চেষ্টা করে, কিন্তু রাজা অনেক চেষ্টা করার পরেও না রাজকুমারী খুশি হয় আর না সোনার মোড়ক খুশি হয় আর না সেই তোতা। সাথে তারা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। এদিকে ছোট রাজকুমার তো সেই কুয়োতে পড়া ছিল আর যে তার নিজের দুই ভাই ছিল তারা তাকে কুয়োতে ফেলে এসেছিল। কিন্তু ভগবানের কৃপায় সে মরে না, কারণ কুয়োতে ডোবার মতন জল ছিল না। সে বেচারা কুয়োতে পড়ে পড়ে তার ভাগ্যকে দোষ দিতে থাকে। তখন তার সেই শেয়ালের কথা মনে পড়ে আর সেই শেয়ালের কথা মনে করে অনেক পস্তাতে থাকে। সে বলতে থাকে, হে ভগবান, যদি আজকে আমি সেই শেয়ালের কথা মানতাম তাহলে এত বড় সমস্যায় পড়তাম না। বন্ধুরা, এদিকে যখনই রাজকুমার সেই শেয়ালকে মনে করে তখনই সেই শেয়াল সেই স্থানে প্রকট হয়ে যায়। শেয়াল বলে, হে ভাই, আমি তোমাকে বারবার বুঝিয়েছিলাম, কিন্তু তুমি সব সময় আমার কথা ভুলে যাও। আমি তোমাকে বলেছিলাম কুয়োর দেয়ালে কখনোই বসবে না আর এমন লোকেদের কখনো সাহায্য করবে না যাদের ফাঁসি হবে। বলা হয় ফুটন্ত জলও ঠান্ডা হয়ে যায়। একইভাবে দুষ্টু লোক যতই ভালো হওয়ার নাটক করুক, কিন্তু সময়ের সাথে সাথে তারাও নিচুতা দেখিয়েই দেয়। বুদ্ধিমান লোকেরা মনে করেন দুষ্টু লোকের সাথে দুষ্টুভাবেই ব্যবহার করা উচিত। নিমের রসে দুধ ঢাললে যেমন তা কখনোই মিষ্টি হয় না, ঠিক তেমনভাবে যদি নিজের কলিজাকেও বের করে দাও তখনও এই তিন প্রকারের মানুষেরা কখনোই আপন হয় না। নাম্বার 1, যাদের কোনো নেশায় মন লেগে যায়, যেমন জুয়া, মদ, গাঁজা, চারস ইত্যাদি, যারা দুষ্টু নারীর প্রেমে পড়ে আর নিজেদের মানুষকেও ভুলে যায়। 2, মিথ্যা বলে ধন প্রাপ্তি করা লোক, ধনের অত্যন্ত লালস। নাম্বার 3, বেশ্যাবৃত্তি আর চামচাগিরি করা ব্যক্তি। আর পুরনো শত্রু কখনো আপন হয় না, আর এদেরকে যে নিজের ভাবে তাকেই মহা মূর্খ বলে। কিন্তু আমার কথাকে তুমি শোনোনি,
আমি শেষবার তোমাকে সাহায্য করছি। নাও রাজকুমার, আমি তোমার কাছে একটি ছোট্ট দড়ি দিচ্ছি, তুমি এই দড়ির সাহায্যে বাইরে বেরিয়ে এসো। এতটুকু বলার পরেই সেই শিয়াল একটি ছোট্ট দড়ি সেই কুয়োর মধ্যে ফেলে। আর দেখতে দেখতে সেই দড়ির আকার অনেক বড় হয়ে যায়, যা কুয়োতে থাকা রাজকুমারের কাছে পৌঁছে যায়। তখন রাজকুমার সেই দড়ির সাহায্যে বাইরে বেরিয়ে আসে। তখন শেয়াল বলে, হে রাজকুমার, এখন তুমি তোমার ঘরে ফিরে যাও, কিন্তু রাজকুমার তুমি সতর্ক থেকো, কারণ তোমার নিজের ভাইয়েরা তোমার জীবন শত্রু। বন্ধুরা, রাজকুমার শেয়ালের কথা শুনে রাজমহলে ফিরে যায়। আর নিজের নগরে পৌঁছানোর পর সে একটি ভিখারিকে দেখতে পায়। তখন সেই ভিখারিকে রাজকুমার তার বস্ত্র দানে দিয়ে দেয়। আর সেই ভিখারির ফাটা পুরনো কাপড় পরে সেই রাজকুমার তার ভেষ বদল করে নেয় আর তার মহলে পৌঁছায়। আর ওখানে পৌঁছাতেই একটি বিচিত্র জিনিস হয়। যখন রাজকুমার রাজমহলে পা রাখে, তখনই সেই সোনার মোরগটি জোরে জোরে ডাকতে শুরু করে আর সে খেতেও শুরু করে। এরপর সোনার তোতাও খুশিতে আওয়াজ করতে থাকে আর সেও খেতে শুরু করে। রাজকুমারীও তার চোখ মোছে আর খুশিতে নেচে ওঠে। বন্ধুরা, রাজা কিছুই বুঝে উঠতে পারছিল না যে তার মহলে এসব কি হচ্ছে। তিনি তখন রাজকুমারীর কাছে আসেন এবং এর কারণ জিজ্ঞাসা করেন। তখন রাজকুমারী বলে, হে মহারাজ, আমি তো আগেই আপনাকে সমস্ত কিছু বলেছিলাম। আপনার বড় পুত্র আর মেজ পুত্র আপনার ছোট পুত্রের সাথে ধোঁকা করেছে। এনারা আপনাকে ধোঁকা দিয়েছে, কিন্তু এখন আপনার ছোট রাজকুমার এখানে চলে এসেছে, যাকে দেখে আমার অনেক বেশি প্রসন্নতা হচ্ছে। আর এই রাজকুমারের সাথেই আমার বিবাহ হয়েছে, আর আমি আমার জীবনে এই রাজকুমারের সাথেই খুশিতে থাকতে পারি। রাজা জিজ্ঞাসা করেন, হে পুত্রী, কোথায় আমার পুত্র? তখন যে ফাটা কাপড় পরেছিল রাজকুমারী তার দিকেই ইশারা করে। আর রাজকুমারী বলে, হে মহারাজ, এই হলো আপনার ছোট রাজকুমার। বন্ধুরা, দেখতে দেখতে রাজা তার ছোট পুত্রকে চিনে ফেলেন। এখন তো রাজার তার ছোট পুত্রের ওপর বিচার বদলে যায়। প্রথমে তিনি তাকে বুদ্ধিহীন মানতেন, আর এখন তাকে বুদ্ধিমান আর বাহাদুর মানতে শুরু করেন। তার ছোট পুত্রকে অনেক বেশি প্রেম করতে থাকেন। এরপর রাজা তার ছোট পুত্রকেই রাজ সিংহাসন দেওয়ার নিশ্চয় করেন। আর তার বড় আর মেজ পুত্রকে ছোট ভাইয়ের সাথে ধোঁকা দেওয়ার কারণে আর মহারাজাকে ধোঁকা দেওয়ার জন্য রাজ্য থেকে বাইরে বের করে দেয়। এরপর বড় ধুমধামের সাথে ওই রাজকুমারীর সাথে রাজকুমারের বিবাহ হয় আর তারা আনন্দপূর্বক থাকতে শুরু করে। বন্ধুরা, রাজকুমার সেই শেয়ালের কথা ভুলতে পারে না যে তাকে সাহায্য করেছিল। একদিন সময় করে সেই রাজকুমার জঙ্গলের দিকে শেয়ালকে খুঁজতে বের হয়। অনেক খোঁজার পর একটি গাছের নিচে সেই শেয়ালকে বসে থাকতে দেখে। সেই সময় সেই শেয়াল অনেক উদাস ছিল, আর সেই শেয়াল আগের থেকে অনেক দুর্বল হয়ে গিয়েছিল। রাজকুমারকে দেখতেই শেয়াল তাকে চিনে ফেলে আর বলে, হে রাজকুমার, আজকে এদিকে কিভাবে এসেছো? তখন রাজকুমার বলে, শিয়াল ভাই, আজকে আমি তোমাকেই খুঁজতে এসেছি, তোমাকে পেয়ে গেছি। এখন তুমি চলো, তুমি আমার সাথে চলো। তুমি এখন থেকে আমার সাথেই থাকবে, ওখানে তোমার কোনো সমস্যা হবে না। এখানে তো তোমার খাওয়া দাওয়ারও সমস্যা আর শিকারীদেরও ভয় লেগে থাকে। শিয়াল বলে, না রাজকুমার, আমি এখানেই ঠিক আছি। এখন তোমার আমার দুঃখে কি যায় আসে? তোমার যে কাজ করার ছিল তা তো হয়ে গেছে। এখন তুমি সুখী থাকো নিজের রাজ্যে আপনজনদের সাথে। তখন রাজকুমার বলে, না বন্ধু, তুমি আমার অনেক উপকার করেছো। এর বদলে আমি তোমাকে কিছু দিতে চাই, তোমাকে নিজের সাথে রাখতে চাই। আমার সাথে তোমাকে দেখার পর রাজকুমারীও অনেক প্রসন্ন হবে, সেও তোমার সাথে দেখা করতে চায়। তখন শেয়াল বলে, যদি তুমি আমাকে সত্যি কিছু দিতে চাও তাহলে আমার একটি কাজ করে দাও। আমি তোমাকে আগেও বলেছিলাম, তুমি একটি তীর চালিয়ে আমাকে মেরে ফেলো, এতেই আমার লাভ হবে। আসলে আমি শেয়াল নই, আমাকে একজন জাদুকর তার জাদুর প্রভাবে শেয়াল করে রেখেছে। আমি তো সেই দেশের রাজকুমার যেখানে রাজকুমারীর সাথে তোমার বিবাহ হয়েছে। যে রাজকুমারী তোমার স্ত্রী সে আসলে আমার ছোট বোন। যদি তুমি তীর চালিয়ে আমাকে মেরে ফেলো তাহলে আমি জাদুর থেকে মুক্তি পেয়ে যাব, আর তারপর আমি আমার দেশের জন্য ফিরে যাব। বন্ধুরা, রাজকুমার শেয়ালের কথায় বড় আশ্চর্য হয়। সে তখনই তার ধনুকে তীর লাগায় আর শেয়ালের ওপর ছুঁড়ে দেয়, আর সেই তীর শেয়ালের লাগতেই শেয়াল মরে যায়। আর তখনই একজন সুন্দর রাজকুমার প্রকট হয়। এরপর দুজন রাজকুমার নিজেদের মধ্যে গলা মেলে আর মহলে ফিরে আসে।
নিজের ভাইকে সামনে দেখে রাজকুমারীও অনেক প্রসন্ন হয়ে যায়। বন্ধুরা, কিছুদিন রাজকুমার এখানে থাকার পর সে তার রাজ্যের উদ্দেশ্যে ফিরে যায়। বন্ধুরা, এই গল্প এখানেই শেষ হচ্ছে। আপনাদের যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, আর এমনই সমস্ত ভিডিও আগেও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করবেন। ধন্যবাদ।